অনেকদিন পর বাড়িতে আসা হয়েছে অয়ন আহমেদের। এতগুলো বছর পরে বাড়িতে আসার কারণটা একটু অন্যরকম। বেশ কয়েক বছর ধরে এই বাড়ি থেকে আলাদা থেকে এসেছে। বেশ কয়েক বছর ধরে বললে ভুল হবে, বেশ ছোটবেলা থেকেই এই বাড়ি থেকে দূরে আছে সে। ব্যাপারটা একেবারেই পারিবারিক ব্যাপার। এতগুলো বছর পর এই বাড়িতে আসা খুব বড় একটা কারণ আছে। গতকাল সকালের পেপারে ছাপা হয়েছে এক খবর। সেই খবরই টেনে এনেছে অয়নকে বাড়ি। এই দেখি দেখি, যা ভেবেছিলাম। আপনারা সরে দাঁড়ান তো, লাশটা নিয়ে যেতে দিন, হট্টগোল করবেন না। এই আশিক, লাশটা ময়না তদন্তের জন্য পাঠাও। আপনি অয়ন আহমেদ? জি। এর আগের বার যখন এসেছিলাম তখন আপনার সাথে দেখা হয়নি। হ্যাঁ, কারণ এখানে তো আমি থাকিই না। হ্যাঁ, তা জানি, তবে আপনার সাথে যে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে তা আমি আগেই বুঝতে পেরেছিলাম। হ্যাঁ, সেটা বুঝতে পারছি। যাই হোক, আপনি বাড়ির সবার সাথে কথা বলবেন বলছিলেন? হ্যাঁ, সবার সাথে তো এখন কথা বলতেই হবে, তবে আমার একটা ব্যাপারে খুব খটকা লাগছে। কোন ব্যাপার? আপনার চাচার খুনের ব্যাপারে আমাদের চেয়েও আপনার আগ্রহ একটু বেশিই বলে মনে হচ্ছে। আমাদের মতন লোকেরা খানিকটা এমনই হয়। হ্যাঁ, আপনার ব্যাপারে আমি জানি, তবে আপাতত কেউই সন্দেহের বাইরে নন। তা তো অবশ্যই। আসুন, আপনি বসুন, আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু আমি আপনার সাথেই আগে কথা বলতে চাই। আজকে আর হায়াত সাহেবের স্ত্রীর সাথে কথা বলার পরিস্থিতি নেই। উনি আগে কিছুটা স্বাভাবিক হন, তারপর কথা বলবো ওনার সাথে। ঠিক আছে, বলুন তাহলে। আচ্ছা, আপনি খবর পেলেন কিভাবে? না মানে এই বাড়ির কেউ খবর দিয়েছিল কি? না, আমি এই পেপারে নিউজ দেখে এসেছি। আচ্ছা, তাহলে এই বাড়ির আর কেউ জানায়নি ব্যাপারটা? আপনি শেষ কবে এসেছেন এই বাড়িতে? প্রায় 15 বছর আগে। এত বছর? মাঝখানে কোনো যোগাযোগ ছিল না? জি না। খুবই অদ্ভুত তো, কেন ছিল না? যখন আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই তখন আমার বয়স খুবই কম, ঠিক মনে নেই তখনকার কথা। পরে আর সেভাবে আসা হয়নি। হঠাৎ পেপারে নিউজ দেখেই এত বছর পর আসতে ইচ্ছে করলো? ব্যাপারটা ঠিক তেমন নয়। আমার বাবারা 4 ভাই বোন, তার মধ্যে আমার বাবা সবার আগেই মারা যান। তারপর বড় চাচা মারা যাওয়ার খবরটা আমি ঠিক পাইনি। এত বছর পরে যখন পেপারে ছোট চাচার খবরটা দেখলাম তখন না এসে থাকতে পারলাম না। ও, আপনার বড় চাচা কবে মারা গেছেন? আমি ঠিক বলতে পারছি না, আমি এখনো জানি না এ ব্যাপারে। তবে আজকে এসে শুনলাম তিনিও মারা গেছেন বেশ কয়েক বছর আগেই। এই খবরটাও আমি প্রতিবেশীদের কাছ থেকেই পেয়েছি। আপনার চাচা যে নিখোঁজ ছিল কয়েকদিন, তা তো আপনি জানেন? হ্যাঁ, জানি। আপনার কি মনে হয় ওনার এই নিখোঁজ আর খুন হওয়ার ব্যাপারে কারা জড়িত হতে পারে? দেখুন, অনেক বছর ধরে যোগাযোগ না থাকায় আমি ঠিক বলতে পারছি না কিছু। আমিও আপনাদের মতোই রহস্যের সন্ধানে এসেছি। হ্যাঁ, কিন্তু আমাদের পথ আলাদা। সত্যের পথ সবসময় একই হয় ইন্সপেক্টর। আমি আশা করি আপনার কাছ থেকে এই কেসের ব্যাপারে সাহায্য পাব। অবশ্যই, আমিও আমার সাধ্য মতো করব। কথা অসম্পূর্ণ রেখে উঠে গেলেন ইন্সপেক্টর সাফাত। কিছু কিছু সময় চাইলেও কথা শেষ করা যায় না। অয়ন আহমেদের সাথে কথা বলে খুব অদ্ভুত লাগছে ইন্সপেক্টর সাফাতের। অয়ন আহমেদের মতো নাম করা প্রাইভেট ইনভেস্টিগেটরের সাথে এভাবে দেখা হয়ে যাবে তা ভাবতেও পারেননি তিনি। আরো অদ্ভুত বিষয়, চাচাদের সাথে অনেক বছর কোনো যোগাযোগ ছিল না তার। ঠিক কী কারণে যোগাযোগ ছিল না তাও তিনি স্পষ্ট বলতে পারলেন না। অবশ্য বলতে পারলেন না নাকি বলতে চাইলেন না, এই ব্যাপারে কিছুটা সন্দেহ আছে ইন্সপেক্টর সাফাতের। তবে এখনই কোনো কিছু ভেবে নেওয়া যাচ্ছে না। সবার আগে কথা বলতে হবে হায়াত আহমেদের স্ত্রী সাইমা আহমেদের সাথে। ওনার কাছ থেকে যদি কিছু জানা যায়। 2 দিন পরের কথা। সমস্ত রিপোর্ট হাতে নিয়ে সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন ইন্সপেক্টর সাফাত। নিজের চোখে বিশ্বাস করতে পারছেন না তিনি। ইতিমধ্যে বেশ কয়েকবার ডাক্তারের সাথেও কথা বলা হয়ে গেছে, কিন্তু এটা কি করে সম্ভব? এই যুগে দাঁড়িয়ে এমন কিছু নিয়ে ভাবাই তো অসম্ভব ব্যাপার। তার উপর এত জটিল একটা কেসের সাথে এসব ব্যাপারে একদম জড়াতে চান না তিনি। কিছুক্ষণ চুপ করে থেকে ফোন করে ডেকে আনলেন জুনিয়র অফিসার রিনানকে। স্যার, আমিও না বুঝতে পারছি না। আচ্ছা, রিপোর্ট ভুল আসেনি তো? স্যার, ডাক্তার আবরার নিজে করেছেন সবকিছু, ভুল হওয়ার কোনো সুযোগই নেই এখানে। তো কি দাঁড়ালো ব্যাপারটা?
হায়াত আহমেদকে বাঘ মেরে ফেলেছে। এখানে বাঘ কোথা থেকে আসবে? স্যার, ব্যাপারটা আসলে খুবই অদ্ভুত। আমি তো বুঝতেই পারছি না কি করব। এখানে স্পষ্ট লেখা আছে খুব হিংস্র কোনো জানোয়ারের আক্রমণে মারা গেছেন তিনি। স্যার, এই এলাকার আশেপাশে তেমন কোনো জঙ্গলও নেই। একটা ব্যাপার দেখো, হায়াত আহমেদ কিন্তু 3 দিন ধরে নিখোঁজ ছিলেন। কোনো জানোয়ারের কাজ হলে তো এমন হতো না স্যার, ওই দিনই লাশ খুঁজে পাওয়া যেত। এক্স্যাক্টলি, এখানেই তো সবচেয়ে বড় খটকা। কিন্তু এটা কিভাবে হবে তাই তো মেলাতে পারছি না। সবকিছু কি এত তাড়াতাড়ি মিলবে রিনান? একটু তো ধৈর্য ধরতে হবে। এত তাড়াতাড়ি সব মিলে গেলে তো আর রহস্য হবে না। হ্যাঁ, মানলাম যে এই কেসটা অন্য সব কেসের মতো না, তবে এই কেসটা যে আসলেই অনেক রহস্যে ভরা তা আমরা টের পাবো আরো কয়েকটা স্টেপ পরে। স্যার, এটা আসলেই কি খুন? হ্যাঁ, তবে খুনি আমাদের মতো সাধারণ কেউ নয়। স্যার, আপনি বলছিলেন আজকে হায়াত আহমেদের স্ত্রী সাইমা আহমেদের সাথে কথা বলবেন। হ্যাঁ, চলো এখনই যাই, দেখি কোনো কিছু আগায় কিনা। সাইমা আহমেদ বাসায় আছেন তো? হ্যাঁ। আমাদের কিছু কথা আছে ওনার সাথে, গিয়ে বলুন আমরা এসেছি। ওনার সাথে কথা বলে আপনাদের বিশেষ কোনো লাভ হবে বলে মনে হয় না। কেন? কিভাবে কি বলতে হয় তার সম্পর্কে তার কোনো ধারণাই নেই। ওনাকে ডেকে দিন, ওনার সাথে কথা বলে পরে আপনার কথা শুনব। আমি এখনো মেনে নিতে পারছি না, জানেন। উনি নিখোঁজ হওয়ার পরে আপনাদের কাছে কোনো কল এসেছিল? মানে মুক্তিপণ চেয়েছে এমন? না, এমন কোনো কল আসেনি। আসলে তো সবার আগে আপনাদের কাছেই খবর দিতাম। আচ্ছা, আপনি কি কাউকে সন্দেহ করেন? না, আমি সঠিক না জেনে কারো নামে দোষ দিতে চাই না। ব্যাপারটা দোষ দেওয়া না, আমি শুধু জানতে চাচ্ছি যে ওনার কোনো শত্রু ছিল কিনা। না হলে তো আমরা সত্যিটা খুঁজে বের করতে পারবো না। হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু আমি তো সঠিক জানি না। আমরাও কিন্তু জানি না কে আসল অপরাধী। আমাদের সেটা খুঁজে বের করতে হবে। আসলে তার জন্যই আপনার সাহায্য লাগবে, না হলে আমরা পারবো না সত্যিটা বের করতে। ওনার ব্যক্তিগত কোনো শত্রু ছিল বলে আমার মনে হয় না, তেমন কিছু কখনো শুনিনি। তবে আমাদের পারিবারিক কিছু ঝামেলা ছিল। সেটা কেমন? হায়াতের এক বন্ধু ছিল, শুধু বন্ধু বললে ভুল হবে। হায়াতের সাথে ওনার ব্যবসার কিছু পার্টনারশিপ ছিল। ওনার সাথে ওই ব্যবসা নিয়ে কিছু একটা ঝামেলা হয়েছিল। আপনারা তো এই এলাকার স্থানীয় বাসিন্দা। হ্যাঁ, এই গ্রামের সবাই আমাদের অনেক সম্মান করে। হ্যাঁ, কি যেন বলছিলেন? এছাড়া আমাদের কোনো ঝামেলা ছিল না কারোর সাথে। একটা কথা জানতে চাই আপনার কাছে, আশা করি আপনি আমাদের জানাবেন। জি, বলুন। অয়ন আহমেদ তো সম্পর্কে আপনার ভাসুরের ছেলে, ওনারা এখানে থাকেন না কেন? ও ও, ওরা, আচ্ছা, ওনারা তো প্রথম থেকে এখানে থাকেন না। তাই? কিন্তু আমি যে জানি ওনারা একটা সময় পর্যন্ত এখানেই থাকতেন। দেখুন, এই বিষয়টা নিয়ে আমি তেমন কিছু জানি না। আর আমি যখন এই বাড়িতে আসি তখন ওনারা এখানে থাকতেন না। আই সি। আপনি তাহলে এইবারই অয়ন আহমেদকে প্রথম দেখছেন? না, নামকরা গোয়েন্দা হিসেবে আরো আগে থেকে চিনি, কিন্তু সামনাসামনি এই প্রথম দেখছি। আচ্ছা, আপনার বিয়ে হয়েছে কত বছর? 13 বছরের বেশি। আপনি কি হায়াত আহমেদের প্রথম স্ত্রী? না, আমি ওনার দ্বিতীয় স্ত্রী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে আমার নাম্বার, আরো কিছু বলার থাকলে আমাকে জানাবেন। আর একটু ভেবে দেখবেন কোনো কিছু জানানোর আছে কিনা। আচ্ছা। বাসার বাকি সবার সাথে একটু আলাদা আলাদা করে কথা বলতে চাই। আমি পাঠিয়ে দিচ্ছি। আপনি কি আমাকে সন্দেহ করছেন? আপনার হঠাৎ তাই মনে হলো কেন? না, মনে হতেই পারে, হয়তো খুব অস্বাভাবিক কিছু না, তাই না? তা তো অবশ্যই, তবে এখন যেমন পরিস্থিতি তাতে করে আমি সবাইকেই সন্দেহ করছি। দেখুন, আপনাদের কাছে কি খবর আছে তা আমি জানি না, আর জানতেও চাই না। তবে আপনি বসুন, বেশ কিছু জানার আছে আপনার কাছ থেকে। বলুন, কি জানতে চান আমার কাছে? আপনার
পরিচয়টাই জানা হয়নি কিন্তু। আমি হায়াত আহমেদের ছোট বোন, এবারের একমাত্র মেয়ে। হায়াত আহমেদের নিখোঁজ হবার তদন্ত করতে এসে আপনার সাথে আমার দেখা হয়েছিল। হ্যাঁ, তবে কথা হয়নি। আপনি কি এখানে এমনি এসেছেন নাকি হায়াত আহমেদের নিখোঁজের খবর শুনে? আমি এখানেই থাকি। আচ্ছা, তাহলে হয়তো আপনি আমাকে আপনাদের পারিবারিক কিছু গোপন কথা বলতে পারবেন। মানে? দেখুন, সাইমা আহমেদ হায়াত আহমেদের দ্বিতীয় স্ত্রী হওয়ায় এই বাড়িতে তিনি খুব বেশি দিন নন। যা যা বিষয় তিনি জানেন না সেগুলো আর কেউ না জানলেও আপনি জানবেন, কারণ আপনি এই বাড়িরই মেয়ে। হ্যাঁ, তা জানি। আমাকে তাহলে একটা কথা বলুন, অয়ন আহমেদ কেন তার বাবা মাকে নিয়ে আলাদা থাকতেন? অয়ন আহমেদের বাবাও তো এই পরিবারেরই ছেলে। দেখুন, ঘটনা অনেক বছর আগের। যতটুকু মনে পড়ে তখন অয়ন অনেক ছোট ছিল। কোনো একটা ব্যাপারে খুব ঝগড়া হচ্ছিল মেজো ভাই, মানে অয়নের বাবা আর বড় ভাইয়ের মধ্যে। তারপরে ওরা আলাদা হয়ে যায়। পরে এই ব্যাপারে আর কোনো কথা হয়নি? হতো, প্রায় ওদের ফেরত আনার কথা হতো। যখন ছোট ভাবি বেঁচে ছিলেন তখন অয়নের কথা সবসময় বলতেন। ছোট ভাবি মানে হায়াত আহমেদের প্রথম স্ত্রী? হ্যাঁ। আচ্ছা, তিনি কিভাবে মারা গেলেন? ওনার মৃত্যুটা হয়েছে খুব অদ্ভুতভাবে। বাসায় কেউ ছিল না, ভাবি একাই ছিলেন। আমরা সবাই মিলে বাইরে গিয়েছিলাম একটা দাওয়াতে। আসার পরে দেখি ভাবি খুব অসুস্থ, টানা 2 দিন বিছানায় পড়েছিলেন। তারপর তো কি হয়েছিল ওনার? ডাক্তার মৃত্যুর কারণ কি দেখিয়েছিলেন? ডাক্তার কোনো কারণ খুঁজে পাননি। আশ্চর্য, কেউ কোনো স্টেপ নিল না? ভালো মানুষদের নিয়ে এই দুনিয়ায় মানুষের মাথা ব্যথা নেই। মানে? আমার ছোট ভাবি অসম্ভব রকমের ভালো মানুষ ছিলেন। যদিও তার মারা যাওয়ায় অনেকেই ভীষণভাবে লাভবান হয়েছেন। এমনিতে আপনাদের কোনো পারিবারিক শত্রু আছে যাকে আপনার ভাইয়ের মৃত্যুর সাথে জড়িত বলে মনে হয়? হ্যাঁ, আছে। 2 জন। এক আমার ভাইয়ের বন্ধু এবং ব্যবসায়িক পার্টনার, আর 2 আমার এক্স হাজব্যান্ড জয়। কেন? ওনারাই এর সাথে জড়িত এমন কেন মনে হলো আপনার? ভাইয়া সাধারণত ঝামেলা করতে পছন্দ করতেন না, কিন্তু এই 2 জনের সাথে কিছুদিন আগে ভাইয়ের সবচেয়ে বেশি ঝামেলা হয়েছিল। আচ্ছা, তাহলে আপনি বলতে চাইছেন যে এনারা হলেও হতে পারে, তাই তো? তবে জয় হওয়ার চান্স সবচেয়ে বেশি, কারণ ও ভাইয়াকে হুমকিও দিয়েছিল। আপনার সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পরে উনি কি কোনোভাবে ঝামেলা করেছিলেন? জয়ের কিছু মানসিক সমস্যা আছে। একে তো ড্রাগ অ্যাডিক্টেড, তার উপরে আবার বাজে চলাফেরা। আমি বুঝতে পেরে চলে আসি এখানে। তারপর থেকে এসে এসে আমাকে বিরক্ত করতো। আমি ওকে বারবার বলে দিয়েছিলাম যে আমি আর পারবো না ওর সাথে থাকতে, কিন্তু তাতেও কোনো কাজ হতো না। ও বারবার এসে আমাকে নিয়ে যেতে চাইতো। তারপর একদিন ভাইয়া ওকে অনেক অপমান করলো, বলে দিল যেন আর আমার সাথে যোগাযোগ না করে। সেই দিন এই বাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে ও ভাইয়াকে ছেড়ে দিয়েছিল। ঠিক আছে, ধন্যবাদ। আজকে আসছি, কাল অথবা পরশু আবার আসবো। স্যার, একটা ব্যাপার লক্ষ্য করেছেন? হ্যাঁ, অনেকগুলোই তো করেছি। তুমি কোনটার কথা বলছো বলো তো? স্যার, এই বাসার মধ্যে সবচেয়ে বড় অ্যাবনর্মাল বিষয় হলো ইনারা মন থেকে কেউ কাউকে আপন মনে করেন না। কিভাবে বুঝলে? কথাগুলো কেমন যেন খাপ ছাড়া। আর হায়াত আহমেদের স্ত্রী মানুষটাও ভীষণ অদ্ভুত। কথার মধ্যে প্রত্যেক জায়গাতেই কিছু লুকিয়ে যাচ্ছেন বলে মনে হচ্ছে। আর হায়াত আহমেদের ছোট বোন সারার ব্যাপারে কি মনে হলো? খুবই কনফিউজিং ক্যারেক্টার স্যার। তবে আমরা যদি কোনো কাজের তথ্য পাই তবে সেটা তার কাছ থেকে পাওয়া যাবে। বাহ, এতক্ষণে তুমি একটা ভালো কথা বলেছ। সারা যথেষ্ট ট্যালেন্টেড একটা মেয়ে। তার দেওয়া ইনফরমেশনগুলো দিয়েই আগে কাজ শুরু করতে হবে। তবে আরও একটা জিনিস এখনো বাকি আছে। কি স্যার? যদি ভুল না করি তাহলে অয়ন আহমেদও তার মতো করে এই কেসের কাজটা শুরু করেছেন। ওইদিকে হালকা নজর রাখতে হবে। স্যার, একটা কথা অনেক আগে শুনেছিলাম, অয়ন আহমেদের বুদ্ধির জোর অনেক। ওনার কাছে কিভাবে জানি সব তথ্য চলে যায়। হ্যাঁ, অবশ্যই। না হলে কি আর কেউ এত অল্প বয়সে আর এত অল্প সময়ে এত উন্নতি করতে পারে? স্যার, উনি কোনোভাবে এর সাথে জড়িত নন তো? হতে পারে,
তবে খুব একটা হওয়ার সুযোগ নেই। স্যার, হায়াত আহমেদের বোনের ব্যবহার কেমন অদ্ভুত, কিছু না বুঝতে পারলাম না। দেখো, এখানে দুটো কারণ হতে পারে। কারণ এক, সে হয়তো এমনই, না হয় আমাদের সামনে অভিনয় করছে। অদ্ভুত ব্যাপার কি জানো রিনান? কি স্যার? ভদ্রমহিলার মনে তার আগের স্বামীর প্রতি ঘৃণার পরিমাণ অনেক বেশি। হ্যাঁ, যেভাবে দোষটা চাপিয়ে দিলেন আমারও তখন তাই মনে হয়েছে স্যার। আরো একটা খটকা আছে। সারার ব্যাপারে? না, সাইমা আহমেদের ব্যাপারে। উনি তো বেশ ভালো মানুষ। আসলে কি না, ওনার ব্যবহার তো যথেষ্টই ভালো। একটা জিনিস একটু মনে করে দেখো তো, এর আগে যখন এসেছিলে তখন কি হয়েছিল? ওনার নিখোঁজ হওয়ার পরপর? হ্যাঁ স্যার, ওই দিন তো মনে করে বলতে শুরু করে রিনা। সেদিনের কথা স্পষ্ট মনে নেই রিনানের, যদিও বেশি দিন আগের ঘটনা না। ইন্সপেক্টর সাফা জানতে চাওয়ায় মনে করতে থাকে রিনান। ওই দিন দরজার কাছে এসে কলিং বেল দিতে যাবে, ঠিক সেই সময় রিনান দুইজনের কণ্ঠ শুনতে পায়। দেখার চেষ্টা করেও দেখতে পারে না, কিন্তু শুনতে পায় সব কিছুই স্পষ্টভাবে। আর সময় পেল না, যত সময়। তুমি এত রিয়াক্ট করো না। আর বলো না, মেজাজ কি আর এমনি এমনি খারাপ হতো আমার? সব কিছুর তো একটা সীমা থাকে। মিসেস আহমেদ বাসায় নেই? কেন? আমি থানা থেকে এসেছি। ও আচ্ছা, উনি তো অসুস্থ, রেস্ট নিচ্ছেন। আচ্ছা থাক, আমি তাহলে পরে আরেকদিন আসবো। ঠিক আছে। কথাগুলো শুনে কপালে ইতিমধ্যে ভাঁজ পড়ে গেছে ইন্সপেক্টর সাফাদের। হঠাৎ করে এমন একটা কথা শুনবেন তা তিনি আশা করেননি। রিনান আগে কখনো এমন বিস্তারিতভাবে কিছু বলেনি। আরে তুমি আমাকে এই কথাগুলো আরো আগে বলবে তো। সরি স্যার, আসলে বুঝতে পারিনি। আচ্ছা, দেখতে পেয়েছিলে কারা কথা বলছিল? না স্যার, তবে কলিং বেল দেওয়ার পর সারা এসে দরজা খুলেছিলেন। এই কথাগুলো সারাকে কে বলবে? কে ছিল ওই দিন ওই বাসায়? স্যার, একবার অয়ন আহমেদের সাথে দেখা করবেন না? হ্যাঁ, তবে এই ব্যাপারটা ক্লিয়ার হতে পারছি না। যাই হোক, শোনো, আমাকে কিছু খবর এনে দাও। এই খবরগুলো সব একসাথে করে বসতে হবে। জি স্যার, আমি এখনই লোক পাঠাচ্ছি। না, মিলছে না। এমনটা তো হবার কথা না। বারবার মনে হচ্ছে এটা একটা পরিকল্পিত খুন। এখন আবার কে ফোন করবো? হ্যালো হ্যালো অয়ন। কে? ফুপি? হ্যাঁ, তুই কোথায়? আমার বাসায়। কেন ফুপি? তোর সাথে আমার কিছু কথা আছে। ওকে, বলো। না, ফোনে না। তুই কালকে সকালে একবার দেখা করতে পারবি আমার সাথে? হঠাৎ? খুব দরকার আছে তোর সাথে। কিসের ব্যাপারে বলো তো? কালকে আসিস, তখনই বলবো। আচ্ছা, কোথায় আসবো? তোকে এইভাবে কেন ডেকে আনলাম জানিস? বিস্তারিত শুনবো বলেই তো এলাম। ভাইয়ের মৃত্যুটা পরিকল্পিত। তুমি জানো সবটা? না, তবে আন্দাজ করছি। ভুল হবার কথা নয়। তুই তো এবারে সবকিছুই জানিস। আমি কিছুই জানি না। এই বাসায় সারাটা জীবন কোনো না কোনো কিছু নিয়ে ঝামেলা লেগেই থাকে। আমার এত বছরের জীবনে আমি কখনো এই বাড়িতে শান্তি দেখলাম না। চাচ্ছুকে কারা কিডন্যাপ করেছিল বলতে পারবো? না, তবে দুজনের মধ্যে একজন তো হবেই। আচ্ছা, ওই দিন ঠিক কি হয়েছিল বলো তো? ভাইয়ার নিয়মিত অভ্যাস হলো সন্ধ্যায় হাঁটতে যাওয়া। ওই দিন বাসা থেকে বের হতে হতে সন্ধ্যা পার হয়ে গিয়েছিল। তখন কটা বাজে? এই ধর 8টা মতো। আচ্ছা, কোথায় যাচ্ছে তা কি কাউকে বলে গিয়েছিল? না, অন্য সব দিনের মতো একটু হাঁটতে বের হয়েছিল, তাই বলে যায়নি। আমরাও কিছু জিজ্ঞেস করিনি। নিয়মিতই তো সন্ধ্যায় ভাইয়া বাইরে হাঁটতে যায়। তারপর? ভাইয়া হাঁটতে যাওয়ার পরে একটা কল আসে। কে করেছিল ফোন? ভাইয়ের এক বন্ধু। ভাইয়ের সাথে তার ব্যবসায় পার্টনারশিপ আছে। আচ্ছা, তিনি কি বলেছিলেন জানো? ফোনটা আমি ধরেছিলাম। ধরার পর আমি কথা বলার আগে ওই পাশ থেকে ভদ্রলোক চিৎকার করতে থাকেন। কি কি বলেছেন উনি? উনি বলছিলেন, কাজটা ভালো করনি হায়াত তুমি। আমি তোমাকে বিশ্বাস করতাম,
তোমার থেকে এটা আশা করিনি। সময় মতো সব কিছুর জবাব তোমাকে একে একে ফেরত দিয়ে দেবো আমি, এসব আর কি। তুমি কিছু বলনি? হ্যাঁ, পরে যখন আমি বললাম যে ভাইয়া বাসায় নেই, আমি সারা বলছি, তখন তিনি আমাকে বললেন যে ভাইয়াকে যেন বলে দিই সাবধান থাকতে। এই ভদ্রলোককে চেনো তুমি? অনেকবার দেখেছি সামনাসামনি। কেমন লোক বলো তো? আমি খুবই অবাক হয়েছি জানিস, উনি এমন করে কথা বলার লোকই নন। উনাকে দেখলে তুই মুগ্ধ হয়ে যাবি। তাই নাকি? কেন? ওনার ব্যবহার খুবই ভালো, এক কথা বলা যায় মাটির মানুষ। উনি এভাবে যে কথা বলতে পারেন তা আমার চিন্তার বাইরে ছিল। বুঝতে পেরেছি। সবকিছু কিভাবে যেন পাল্টে যায় না। হ্যাঁ, আচ্ছা পুপি, তোমরা কিভাবে বুঝলে যে চাচুকে কিডন্যাপ করা হয়েছে? অনেক রাত হয়ে যাচ্ছিল আর ভাইয়া আসছিল না দেখে আমি আর ভাবি খুব চিন্তা করছিলাম। পরে জাকির মিয়াকে পাঠায় একটু খুঁজে আসার জন্য। অনেকক্ষণ ধরে খুঁজে না পেয়ে জাকির মিয়া প্রায় রাত 1টার দিকে বাসায় ফিরে আসে। তারপর থানায় খবর দিয়েছিলে? হ্যাঁ, পরদিন সকালে। আচ্ছা আচ্ছা, আর কেউ কি জড়িত থাকতে পারে এই ঘটনার সাথে? জয়। মানে ফুপা? হ্যাঁ। বাট ওয়াই? কারণ সে মানুষ ভালো না। আচ্ছা, আমাকে একটু বলো তো খুলে কি হয়েছে? তুমি চলে এলে কেন এবার? কোনো কিছুতেই বেশি বেশি করতে হয় না জানিস, হোক সেটা ভালো আর হোক খারাপ। আমি একটু বেশিই বিশ্বাস করতাম ওকে। আমার সাথে প্রতারণা করেছো। বিয়ে তো তুমি নিজের পছন্দেই করেছিলে। তুই কিভাবে জানলি? এতটুকু খবর তো রাখতেই হয়। তার মানে এত বছর আমাদের থেকে দূরে থেকেও তুই আমাদের সব খবর রেখেছিস? চেষ্টা করেছি, তবে সব খবর রাখতে পারিনি। যাই হোক, কি যেন বলছিলে? জয়কে বিয়ে করাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। বিয়ের পরেই জানোয়ারের আচরণ প্রকাশ পেতে শুরু করেছিল। একটু ডিটেলসে আমাকে একটু খুলে বল। শোন, এমনিতে বন্ধুদের সাথে অনেক বেশি চলাফেরা ছিল ওর। রাত করে বাড়িতে ফেরা ওর অভ্যাস ছিল। আমি তেমন কিছু বলতাম না, তবে বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম যে আমার কোনো মূল্যই নেই ওর কাছে। আমাকে যেন পাত্তাই দিচ্ছে না। প্রথমে ভাবলাম আমার মনের ভুল হবে হয়তো। তোমার সাথে ঝগড়া হয়েছিল? না, কোনো কথা কাটাকাটি হয়নি। হঠাৎ করে এমন আচরণ শুরু করে দেয়। আমি ওর কাছে জানতেও চেয়েছিলাম সে কি চায়। কি বলেছিল? বলেছিল আমাকে আর ভাল লাগছে না, তাই আমি আর ঝামেলা বাড়াইনি, চলে এসেছি। ফিরিয়ে নিতে আসেনি? আমি চলে আসার পরে প্রায় 9 বারের বেশি সময় এসেছে বাড়িতে। আমি স্পষ্ট জানিয়ে দিয়েছি যে আমি যাব না। এরপর আর যাওনি? না, ভাইয়া ওকে অনেক অপমান করে বের করে দিয়েছিল। না, এই কারণে খুন করার কথা না। তুই ওকে চিনিস না, ওর জেদ অনেক বেশি আর মান অপমান বোধ। আচ্ছা, তুমি এসব কথা বলেছো পুলিশের কাছে? না। কেন? তোমার ওনাদেরকে এগুলো জানানো উচিত। 2 জায়গা থেকে তদন্ত হলে কাজটা তাড়াতাড়ি হবে। আচ্ছা, যা জানি বলে দেবো। একটা জিনিস কি জানো, আমাদের দুজনের কাজই হলো সত্যিটা খুঁজে বের করা। এখানে সত্যিটা খুঁজে বের করাই আসল। কে খুঁজে বের করলো সেটা মুখ্য নয়। অয়নের কথা শুনে মুগ্ধ হয়ে গেল সারা। দেখতে দেখতে কতগুলো বছর পার হয়ে গেল। ছোট অয়ন যাকে কিনা কত কোলে নিয়ে ঘুরে বেরিয়েছে সে, আজ অয়ন কত সুন্দর করে কথা বলছে। অয়নের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখের কোণে পানি জমে যায় সারার। মানুষের জীবন কতই অদ্ভুত, কখন কি হয়ে যায় কে বলতে পারে। যে বাচ্চা ছেলে টক করে একদিন তার বাবা মার হাত ধরে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল, আজ সেই ছেলেটা আবারও সেই বাড়িতে ফেরত এসেছে। সারা কথা শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, আর অয়ন আহমেদ রওনা হয় অন্য আরেকজনের উদ্দেশ্যে। আমি কি করতে পারি? আপনার থেকে কিছু জিনিস শুধু জানতে চাইব, তার উত্তরগুলো ঠিক মতন পেলেই হবে। আপাতত আর কিছু লাগবে না। আপনার কি মনে হয় আমি খুন করেছি? আমি কিন্তু একবারও সেই কথা বলিনি মিস্টার জয়। না, হতেই পারে যে অন্য কেউ বলেছে আপনাকে যে আমি খুন করেছি। দেখুন, কারো বলাতে আসলে কি আসে যায়, সত্যিটা তো সত্যিই থেকে যায়, তাই না? দেখুন, আমি এসবের কিছুই জানি না। আমাকে এসবের মধ্যে দয়া করে জড়াবেন না। আপনি শুধু শুধু চিন্তা করছেন। আমি শুধু আপনার কাছে কিছু জিনিস জানতে চাই, ব্যাস। আচ্ছা, হ্যাঁ বলুন। আপনি তো হায়াত আহমেদের ছোট বোনের হাজবেন্ড, রাইট? ছিলাম, এখন আর নেই।
আপনাদের ডিভোর্সটা কবে হয়েছে? 4 মাসের বেশি। আচ্ছা, যেহেতু আপনাদের 4 মাস আগে ডিভোর্স হয়ে গিয়েছে, সেহেতু ওনাদের সাথে আপনার অনেক দিনের যোগাযোগ নেই, তাই তো? হ্যাঁ, নেই। তাহলে আপনি গত সপ্তাহে ওনাদের বাসায় কেন গিয়েছিলেন? কোথায়? আমি? না না না, আমি তো যাইনি ওই বাসায়। আপনি এসব কি বলছেন? আপনি গিয়েছিলেন, শুধু তাই নয়, গিয়ে মাঝে মাঝে রাতে ওখানে থাকেন। আপনি কি বলতে চান? ডিভোর্স হওয়ার পরেও কেন আমি ওই বাড়িতে যাব? মিস্টার জয়, সেই উত্তরটা আপনি দেবেন। না, আমি দেব না। আমার কাছে না দিলেও পুলিশের কাছে আপনাকে ঠিকই উত্তরটা দিতে হবে। উত্তরটা কি দেবেন তা ভেবে রাখবেন। আসি। জয়ের অফিস থেকে বেরিয়ে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দেয় অয়ন। বাসায় গিয়ে বেশ কিছু কাজ করার আছে, ঠান্ডা মাথায় চিন্তা না করলে মেলাতে পারবে না। এদিকে থানায় বসে রিনানের সাথে অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছে ইন্সপেক্টর সাফাত। আরে দাঁড়াও দাঁড়াও, প্যাচ লেগে যাচ্ছে। একটা একটা করে পয়েন্ট করে আলোচনা করি। স্যার, এত জটিল কেস, কিভাবে কি হবে বুঝে উঠতে পারছি। লেখো, আমি যা যা বলছি লিখতে শুরু করো। 1, নিখোঁজ হওয়ার পরে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। তারপর 3 দিন পরে পুলিশ খুঁজে পায়। বাড়িতে থাকতেন হায়াত আহমেদ আর দ্বিতীয় স্ত্রী সাইমা আহমেদ আর ডিভোর্সি বোন সারা। আর কাজের লোক জাকির মিয়া? সে এখন কোথায়? স্যার, জাকির মিয়া গ্রামে গিয়েছে, তার বউ অসুস্থ। যাওয়ার আগে আমাকে বলে গেছে এসে যোগাযোগ করবে। আচ্ছা, তাহলে ওই বাড়িতে 4 জন মানুষ ছাড়া আর কেউ থাকতো না? স্যার, হায়াত আহমেদ নিয়মিত সন্ধ্যায় হাঁটতে যেতেন। এমনই একদিন হাঁটতে গিয়ে আর ফেরত আসেন। আচ্ছা রিনান, তোমার চোখে সাইমা আহমেদের কোন কোন ব্যাপারগুলো অস্বাভাবিক লেগেছে? স্যার, উনি পুরো মানুষটাই অস্বাভাবিক। স্বামীর মারা যাওয়াতে তার মধ্যে তেমন কোনো প্রভাবই পড়েনি। কেন? তোমার এমনটা কেন মনে হলো? স্যার, ওনার জায়গাতে অন্য কোনো মহিলা থাকলে কি করতেন? যাদের যাদের সন্দেহ হয় তাদের সবার নাম বলে দিতেন, কিন্তু সাইমা আহমেদ তা কিন্তু করেননি। তিনি যেন অন্য কাউকে বাঁচাতে ব্যস্ত, বারবার এমন একটা ভাব করছিলেন যেন কারো ক্ষতি করতে চান না। আমার কাছে পুরো ব্যাপারটা অভিনয় মনে হয়েছে স্যার। আরো একটা ব্যাপার লক্ষ্য করেছো? কোন ব্যাপার স্যার? উনি কিন্তু চাইলে দুজনের কথাই বলতে পারতেন, কিন্তু শুধু কার কথা বলেছেন? হায়াত আহমেদের বন্ধুর কথা। স্যার, এই মহিলার মধ্যে আসলেই ঝামেলা আছে। আমরা যখন কথা বলতে গেলাম তখন তার স্বামী মারা যাওয়ার 2য় দিন, আর এর মধ্যেই তিনি শোক কাটিয়ে উঠেছেন। কোথায়? আমি তো ওনাকে ভালোই চুপচাপ দেখলাম। স্যার, ওনার দিকে ভালো করে লক্ষ্য করতে গিয়ে আমার চোখে পড়েছে একটা বিষয়। আমরা যাওয়ার আগে উনি সাজগোজ করেছিলেন। আমরা যাওয়াতে তাড়াহুড়ো করে মুখ ধুয়ে এসেছিলেন, কিন্তু মেকআপ ঠিকভাবে পরিষ্কার হয়নি। বাহ, দারুণ রিনান, এই জন্যই তো আমি তোমাকে এত পছন্দ করি। এটা দারুণ একটা ক্লু। স্যার, সাইমা আহমেদ ওই দিন একটু বেশি ভালো মানুষের অভিনয় করেছিলেন, আর তাতেই আমার খটকা লেগেছিল। এবার আসো সারার ব্যাপারে। ভদ্রমহিলা যথেষ্ট স্পষ্টবাদী। স্যার, ওনার মধ্যে কিন্তু কোনো অভিনয় ছিল না। একমাত্র সারাই আমাদের যা যা বলেছে তাতে কোনো মিথ্যা ছিল না। স্যার, আমি জয়ের ব্যাপারে খোঁজ নিয়েছি। লোক সুবিধা, অতিরিক্ত মাত্রায় লোভী, আর নেশা পানির অভ্যাস আছে। অনেক রাত পর্যন্ত বন্ধুদের সাথে ঘোরাফেরা করে। আচ্ছা, ডিভোর্সের কারণটা জানো? যতটুকু খবর পেয়েছি তাতে সারার সাথে জয়ের প্রেম করে বিয়ে হয়েছে। তবে ডিভোর্সের আগে আগে সারা বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছিলেন যে তার কোনো মূল্যই নেই জয়ের কাছে। তাকে যেন পাত্তাই দিচ্ছে না এমন। প্রথমে সারা ভেবেছিল তার মনের ভুল হবে, কিন্তু একদিন নাকি টাকার জন্য সারা গায়ে জয় হাতও তুলেছিল। তারপরই সারা চলে আসে। আচ্ছা, এগুলো তো গেল ফ্যামিলির কথা। এবার হায়াত আহমেদের লাশ নিয়ে আমাদের মধ্যে যে বড় সংশয় আছে, সেই ব্যাপারে আমি ডাক্তার জাব্বারের সাথে কথা বলেছি। এই যে স্যার, রিপোর্টগুলো। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে হায়াত আহমেদের মৃত্যু হয়েছে কোনো ভয়ঙ্কর জানোয়ারের আক্রমণে। তার সারা শরীরে মোট 17 বার কামড়ের চিহ্ন পাওয়া গেছে। আচ্ছা স্যার, এমনও তো হতে পারে কেউ ইচ্ছা করে তাকে এমন কোনো পশুর কাছে নিয়ে গেছে। তারপর দাঁড়াও দাঁড়াও, একটু ফোন দেই ডাক্তার জাব্বারকে। হ্যালো ডাক্তার জাব্বার। জি, ওই কেসের ব্যাপারেই জানার জন্য আপনাকে ফোন দিয়েছি।
আচ্ছা, হ্যাঁ, আমাকে একটা জিনিস বলতে পারবেন? হায়াত আহমেদের শরীরে যে আঁচড়ের দাগ আর কামড়ের দাগ পাওয়া গেছে সেগুলো কি কুকুরের হতে পারে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি বললেন উনি? বললেন নেকড়ে টাইপের কিছুর কামড়। কি যে করি। স্যার, হায়াত আহমেদের যে বন্ধুর সাথে তার ঝামেলা হয়েছে সে তো দেশেই নেই প্রায় 2 মাস হলো। উনি খুন করবেন কিভাবে? হঠাৎ এই কথা বললে যে? না, একমাত্র ওনার বাসাতেই কুকুর আছে, জার্মান শেফার্ড, মারাত্মক ভয়ঙ্কর। কি, উনি কুকুর পালেন? জি স্যার, ওনার ভীষণ আদরের কুকুর। দেখলে সাধারণ কুকুরের মতো লাগে না, ছোটখাটো একটা ভয়ঙ্কর জন্তুর মতোই লাগে। না, এভাবে হবে না। আমরা ঠিক রাস্তায় যাচ্ছি না রিনান। এই কেসের রহস্য ক্রমেই ঘন হচ্ছে। জট যত ছাড়াতে চাচ্ছি জট যেন ততই বেড়ে যাচ্ছে। স্যার, আমি নজর রাখবো সবার উপর। তা রাখতে পারো, তবে আমার মনে হয় না এতে তেমন কোনো কাজ হবে। যাই হোক, এক কাজ করো, দেখি ওনার সাথে কথা বলে কিছু করা যায় কিনা। নিজেদের মতো করে সমীকরণ মেলানোর চেষ্টা করছেন ইন্সপেক্টর সাফাত আর রিনান। প্রথম থেকে সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, কিন্তু না, রহস্য যেন ক্রমেই বেড়ে চলেছে। এক গোলক ধাঁধার মধ্যে ঘুরছেন যেন ইন্সপেক্টর সাফাত, ঘুরে ফিরে বারবার একই জায়গায় যেন ফেরত আসছেন। হায়াত আহমেদের ব্যাপারে যতই জানতে পারছেন ততই যেন আরো সব ঘোলাটে হয়ে যাচ্ছে। এই কেস যে অন্য সব কেসের মতো নয় তা অনেকদিন আগেই বুঝে গেছেন তিনি। কেসের সবচেয়ে বড় রহস্য সৃষ্টি করেছে হায়াত আহমেদের ময়না তদন্তের রিপোর্ট। সাধারণ চোখে দেখলে যে কেউ বলবে এটা কোনো হিংস্র জানোয়ারের কাজ, কিন্তু এটাও তো সত্যি যে কোনো হিংস্র জানোয়ারের কাজ হলে 3 দিন তিনি কোথায় ছিলেন? না, হচ্ছে না। এভাবে ভাবলে এই কেসের সমাধান মিলবে না। ইন্সপেক্টর সাফাত মাথা ঠান্ডা করে কিছুক্ষণ ভাবলেন। এখন একমাত্র উপায় ওই বাসার সবার উপর নজর রাখা, যদি কিছু জানা যায়। ঘড়িতে সময় ঠিক রাত 11:58। বেশিরভাগ মানুষ তখন ঘুমে বিভোর। হঠাৎ আলো জ্বলে উঠেছে একটি রুমে। খুব অস্থিরভাবে পায়চারি করছে একজন। দূর থেকে মানুষটিকে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। এদিকে ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে, প্রত্যেকটা সেকেন্ড যেন এক একটা বছরের মতো লাগছে। ঘড়ির কাঁটা যখন ঠিক রাত 12টায় পৌঁছেছে তখন ভীষণ জোরে একটা শব্দ হলো। তারপর আমি যা যা জানি সবই আপনাদেরকে বলবো। কত বছর ধরে কাজ করছেন ওই বাড়িতে? এই প্রায় 30 বছর হইব। তার মানে আপনি ওই বাড়ির সবচেয়ে পুরনো লোক, তাই তো? যে সবাই যখন অনেক ছোট তখন থেকেই আমি এই বাড়িতে কাজ করি। ওই বাড়ির মধ্যে কিছু সমস্যা আছে, তাই না? জি, বুঝতে পারলাম না। আপনি তো অনেকদিন ধরেই ওই বাড়িতে আছেন, তো ওই বাড়িতে অনেক ঝামেলাই তো হয়েছে, তাই না? যায় যে তা হইছে পরে। অয়ন আহমেদ তার বাবা মাকে নিয়ে কেন বাড়ি থেকে চলে গিয়েছিল তার কারণটা জানতে চাই। তেমন কোনো কারণ তো নাই আসলে। মিথ্যা বলে লাভ নেই জাকির মিয়া, সত্যিটা বলুন আমাকে। ওই বড় ভাইয়ের লগে মেজো ভাই মানে অয়নের আব্বার ঝামেলা হয়েছিল। কি নিয়ে ঝামেলা হয়েছিল? যে টাকা পয়সা লইয়া। শুধু টাকা পয়সা নিয়ে ঝামেলা হয়েছিল? চুপ করে আছেন যে? না, বড় ভাইয়ের একটু দোষও আছিল। কি দোষ ছিল? এর চরিত্রের দোষ আছিল একটু। তিনি অয়নের মাকে পছন্দ করে ফেলেছিলেন, ঠিক বললাম? যে বড় ভাই যান এর লিগে বড় ভাবিরে অনেক মাইল তোরও করছে। বড় ভাবি দেখতে তেমন একটা সুন্দরী আসল না তো, এর লেগে। তারপর প্রথম থেকে বলুন। আমি তো সাধারণত অনেক রাত পর্যন্ত জায়গা থাকি। যেমনি একদিন রাইতের বেলা। শুরু থেকে বলতে শুরু করে জাকির মিয়া। অনেক বছর আগে ফিরে যায় সে। তখন অয়ন খুব ছোট, 7-8 বছর হবে।
কাজের জন্য অয়নের বাবা বেশিরভাগ সময় বাসার বাইরে থাকতেন। এমনই একদিন রাতের বেলায় অয়নের বাবা বাসায় ছিলেন না। জাকির মিয়া অনেক রাত করে ঘুমান, আর তার উপর ওই দিন রাতে কেন যেন ঘুম আসছিল না। ঘর থেকে বেরিয়ে উঠোনে হাঁটাহাঁটি করছিলেন তিনি। হঠাৎ দূর থেকে দুজনের কথা শুনতে পান, কারা যেন ফিস ফিস করে কথা বলছে। জাকির মিয়া চোর ভেবে আস্তে আস্তে এগিয়ে যান, কিন্তু তিনি জানতেন না কত বড় ধাক্কা তার জন্য অপেক্ষা করছে। অন্ধকারে তিনি দুইটি ছায়ামূর্তি দেখতে পান। কথা স্পষ্টভাবে শোনার জন্য আরো কাছে এগিয়ে যান। তারপর যা শুনতে পান তার জন্য তিনি একটু প্রস্তুত ছিলেন না। অয়নের মায়ের সাথে কথা কাটাকাটি হচ্ছে অয়নের বড় চাচার। অয়নের চাচা সরাসরি অয়নের মাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। পরদিন অয়নের বাবার কাছে সব খুলে বলেন অয়নের মা, আর তারপর থেকে শুরু হয় সব অশান্তি। কিছুদিনের মধ্যেই আলাদা হয়ে যায় অয়নের বাবা মা। জাকির মিয়া সব কথা মন দিয়ে শুনতে থাকে ইন্সপেক্টর সাফাত। আর এদিকে চলছে অন্য ঘটনা। এত তাড়াতাড়ি সব মিলে গেল? তুই শিওর যে খুনটা উনি করেছেন? অফকোর্স, সব দিক থেকে তো তাই মনে হচ্ছে। দেখো, লাশের এই অবস্থা ছিল, তার মানে কি কোনো মানুষ নিজের হাতে এই খুনটা করেনি। এত সহজ একটা সমাধান হবে এই কেসের তা আমি ভাবতেই পারিনি। ইউ নো হোয়াট, আমারও খুব অবাক লাগছে। আমাদের সবার চোখের সামনেই ছিল সব প্রমাণ, কিন্তু আমাদের বুঝতে এত সময় লেগে গেল। আচ্ছা অয়ন, এমন নয় তো যে খুনি আমাদেরকে কনফিউজ করে দিচ্ছে? তাও হতে পারে। পুলিশের তদন্ত কতদূর কে জানে। ওয়েল, তদন্ত যেই করুক না কেন, সত্যিটা সবার সামনে আসলেই হবে। এদিকে অয়ন আহমেদ রহস্যের সমাধান করে ফেলেছেন। সবার সামনেই ছিল খুনি, অথচ কেউ বুঝতেও পারল না। অয়ন আহমেদের আবার একটু খটকাও লাগছে। এত সহজে সমাধান হয়ে যাবে তাই ভেবে অবাক লাগছে অয়ন আহমেদের। আবার আরেকটা কথাও মাথায় ঘুরছে তার, খুনি ইচ্ছা করে তাকে বোকা বানাচ্ছে না তো। অয়ন আহমেদের মাথায় ঘুরছে অন্য আরেক ব্যাপার। আচ্ছা, পুলিশ কি কোনো কুল কিনারা করতে পেরেছে, নাকি যোগাযোগ করবে পুলিশের সাথে? অয়ন আহমেদ আর অপেক্ষা করলেন না, সরাসরি ফোন করলেন ইন্সপেক্টর সাফাত। ফোন বেজে গেল, কিন্তু কেউ ফোনটা ধরল না, কারণ ইন্সপেক্টর সাফাত তখনও জাকির মিয়ার সাথে কথা বলতে ব্যস্ত। আপনি কি বলছেন তা কি আপনি জানেন? আমি জানতাম আমার কথা আপনারা মানবেন না, কিন্তু আমি যা কইতাছি তা একেবারে সত্যি কথা কইতাছি। আপনি যা বলছেন তা আমি বিশ্বাস করব কেন? কোনো প্রমাণ আছে আপনার কাছে? আপনি সারা পরে ডাইকা জিজ্ঞেস করিয়া দেখেন, সেই একমাত্র সত্যি কথা হইব। বড় ভাই মেজো ভাইও ঠিক একই মতন মারা গেছে। তাহলে তখন কেন জানানো হয়নি থানায়? এইটার উত্তর আমি কেমনে দেবো কন? স্যার, আমরা কি কাউকে ডেকে পাঠাবো? তুমিও এর কথা বিশ্বাস করছো? স্যার, উনি কি বলছে আমরা একটু শুনি বরং, যদি কোনো ক্লু পাওয়া যায়। তুমি শোনো, আমার কোনো জানার ইচ্ছে নেই। বলুন আপনি। স্যার, বিশ্বাস করেন যা কইতাছি তার একটা বর্ণ মিথ্যা না। তার মানে আপনি বলতে চাইছেন অয়ন তার বাবা মাকে নিয়ে আলাদা হয়ে যাওয়ার পরপরই পরিবারে অশান্তি শুরু হয়, তাই তো? তারপরই তো বড় ভাবি মারা গেলে, তারপর একে একে মারা গেল বড় ভাই আর মেজো ভাই। খবর আইছিল যে অয়ন বাবার মা নাকি অয়ন বাবারে লইয়া অনেক দূরে চলিয়া গেছে। আপনি আর কিছু জানেন? আমি আরো যা জানি তা আপনারা কেউ বিশ্বাস করবেন না। মানে কি জানেন আপনি? কে খুন করছে তা আমি জানি। কে? যারে কালা জাদু করা হয়েছে সেই খুনি। মানে কিসের কালো জাদু? কে কাকে কালো জাদু করেছে? মইরা যাওয়ার আগে দিয়া বড় ভাবি কালা জাদু শুরু করছিল। এর মনে অনেক দুঃখ ছিল, অনেক কষ্ট লইয়া হ্যাঁ এই কামগুলো করছে। কে খুনি? কিভাবে খুন হয়েছেন হায়াত আহমেদ? তা জানতে হইলে তো আজকে রাত পর্যন্ত অপেক্ষা করতে হইব আপনাকে। কেন? আপনি বলতে পারছেন না? আমার কথা তো আর আপনারা বিশ্বাস করবেন না। আজকে রাতে না হইলে নিজের চক্ষে দেখে লইবেন। আর বেশি দেরি নাই, আর মাত্র 1 ঘন্টা। হ্যালো 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 ইন্সপেক্টর সাফাত, আমি অয়ন আহমেদ বলছি। হ্যাঁ বলুন।
কি হয়েছে আপনার? একটু আসবেন, আমাকে বাঁচান, আমাকে প্লিজ বাঁচান। হ্যালো, কোথায় আছেন আপনি? আমাকে কি বাঁচান। হয়েছে আপনার? আমাকে বাঁচান, তাড়াতাড়ি আসুন। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, অয়ন আহমেদ, রিনান, রিনান, তাড়াতাড়ি গাড়ি বের করো। ফোন পে আর দেরি করলেন না ইন্সপেক্টর সাফান। তাড়াতাড়ি গাড়ি নিয়ে বের হয়ে গেলেন অয়ন আহমেদের বাড়ির উদ্দেশ্যে। অয়নের যে বড় কোনো বিপদ হয়েছে তা স্পষ্ট বুঝতে পারছেন তিনি। তাহলে কি সেই খুনি অয়নকেও খুন করার জন্য গিয়েছে? চিন্তায় পড়ে গেছেন ইন্সপেক্টর সাফান। রাস্তা যেন শেষই হতে চাইছে না। প্রায় 20 মিনিট পরে পৌঁছলেন অয়নের বাসায়। নিচ থেকে অনেক জোরে চিৎকারের শব্দ শুনতে পেলেন তিনি। ঘড়িতে ঠিক তখন রাত 11:59। রিনান, রিনান, জোরে ধাক্কা দাও, দরজা ভাঙতে হবে আমাদের। মাই গড, যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেছে। ততক্ষণে সব শেষ। দরজা ভাঙার পর ইন্সপেক্টর সাফার যা দেখলেন তাতে তিনি তার নিজের চোখেই বিশ্বাস করাতে পারছেন না। রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন অয়ন আহমেদ। না, একে অয়ন আহমেদ বললে ভুল হবে। শরীরের অর্ধেক অংশ লোমে ভরে গেছে, মুখ থেকে বেরিয়ে এসেছে বড় বড় দাঁত। ইন্সপেক্টর সাফাতের চোখের সামনে নিজের বুকের ভেতর ধারালো ছুরির মতো ভারী একটা অস্ত্র ঢুকিয়ে দিয়েছেন অয়ন আহমেদ, একেবারে হৃৎপিণ্ড বরাবর। নিথর দেহের কাছে গিয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইলেন ইন্সপেক্টর সাফাত। পাশে টেবিল থেকে একটা কাগজ তুলে নেয় হাতে রিনান, তারপর রেখে দেয় নিজের পকেটে, কারণ রিনান জানে কি লেখা আছে। পরদিন সকালে থানায় নিজের রুমে গিয়ে চুপ করে বসে আছেন ইন্সপেক্টর সাফাত। রিনান কখন এসেছে তা টেরও পাননি তিনি। স্যার। কিছু বললে? মন খারাপ স্যার? না, তেমন না। স্যার, আমি বুঝতে পেরেছি এমন কিছু ঘটে যাবে তা আমরা কেউই ভাবতে পারিনি। আমার কাছে এখনো সবকিছু পরিষ্কার না। এই কাগজে সবকিছু লেখা আছে স্যার। কোথায় পেলে? অয়ন আহমেদের রুমে। কাগজ খুলে পড়তে শুরু করলেন ইন্সপেক্টর সাফাত। গোটা গোটা অক্ষরে লেখা। হাতের লেখাটা অয়ন আহমেদের, মৃত্যুর কিছুক্ষণ আগে লেখা চিঠি। প্রিয় সাফাত সাহেব, আমার কথা শুরু করার আগেই আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যা হয়েছে তাতে আমার সত্যি কোনো হাত ছিল না। জানি এই কথা শুনলে আপনার আমার উপর বিরক্তি আরো বেড়ে যাবে, কিন্তু আসলেই আমার কোনো হাত ছিল না এখানে। জানতে পারলে আরো আগেই এর সমাধান করে ফেলতাম আমি। যখন ব্যাপারটা বুঝতে পেরেছি ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আমার হাতেই খুন হয়েছে আমার 3 চাচা। ছোটবেলায় যখন বাবা মাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে আসি তখন বুঝতে পারিনি কারণটা। অনেক পরে বুঝতে পেরেছিলাম, আর তখনই সব রাগ গিয়ে পড়ে আমার চাচার ওপর। মনে মনে আমি আমার চাচার মৃত্যু কামনা করতাম, কিন্তু কখনো বুঝিনি এটাই সত্যিতে পরিণত হবে। আমার বড় চাচার কারণে আমার মা আর আমার বড় মার মধ্যে অনেক সমস্যা হয়েছিল। একদিন আমাকে স্কুল থেকে আনার সময় বড় মা এসে আমার মাকে বলে যে তিনি এমন কিছু করবেন যাতে করে আমার মায়ের জীবনটা শেষ হয়ে যায়। সে স্পষ্ট বলে দেন যে আমার মায়ের সামনে তিনি আমার ক্ষতি করবেন। তার বেশ কিছুদিন পর থেকেই আমি মাঝে মাঝে খুব অদ্ভুত আচরণ করতাম। আমাকে অনেক ডাক্তার দেখানো হয়েছে, তারা আমাকে অনেক ঔষধও দিয়েছেন। আমি সেগুলো নিয়মিত খেয়েছিও, কিন্তু কোনো কাজ হয়েছে কিনা বুঝতে পারিনি। আমার মা ভেবেছিলেন আমি হয়তো ঠিক হয়ে গেছি, কিন্তু আমি আসলে তখন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছিলাম। আমার বাবা মারা যাওয়ার পরেও কেউ ব্যাপারটা বুঝতে পারেনি। আমার হাতে দ্বিতীয় খুন হন আমার বড় চাচি। আমি যে খুনগুলো করতাম তা আমার মনে থাকতো না। শুধু মাঝে মাঝে রাতের বেলা ঘোরের মধ্যে চলে যেতাম। এভাবে প্রায় 3টা খুন হয় আমাকে দিয়ে। আমার বাবা, আমার বড় চাচা এবং আমার বড় চাচি। আমি হয়তো আজও ধরতে পারতাম না যে খুনগুলো আমার দ্বারা হচ্ছে। এই কেসের সমাধান করতে গিয়ে আমি
ব্যাপারটা বুঝতে পারি, তাই আর ঝামেলাটা বাড়ালাম না। আমার ফুপি সারার কোনো দোষ নেই, দোষ নেই আমার ছোট চাচির। জয় আমার ফুপিকে ডিভোর্স দিয়েছে শুধু আমার চাচির সাথে পরকীয়া সম্পর্ক আছে সেই জন্যে, এছাড়া আর কোনো দোষ নেই তাদের। আমি যে ছুরি মতন অস্ত্রটা দিয়ে আত্মহত্যা করেছি, সেই অস্ত্রটা কোনো স্বাভাবিক অস্ত্র নয়, ওটাকে পারলে মাটিতে পুঁতে দেবেন। ভালো থাকবেন। ইতি, অয়ন আহমেদ। চিঠি পড়ে কেন যেন খুব মন খারাপ হয়ে গেল ইন্সপেক্টর সাফাদের। আসলে এই দুনিয়াতে কত কিছুই না সম্ভব।